নমস্কার, চয়েস বেঙ্গল সবাইকে স্বাগত জানাই ইস্ট বেঙ্গল বাঙালি ইউনাইটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সায়ন্তন, আর আজকে আমরা কথা বলবো দুটো জিনিস নিয়ে। প্রথম জিনিসটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স। ইস্ট বেঙ্গল একটা 3-1 একটা ভিক্টরি নিয়ে কিন্তু নিজেদের ডুরান্ড ক্যাম্পেন স্টার্ট করে একটা ভালো একটা পজিটিভ স্টার্ট দিয়েছে, অ্যান্ড কিছু ট্রান্সফার রিলেটেড কিছু কথা আছে। সব কিছুর আগে আপনাদেরকে বলে দিই, আপনারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলকে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইস্ট বেঙ্গল বাঙালি ইউনাইটেড, আপনারা সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড রেগুলার আপডেটের জন্য আপনারা আমাদেরকে ইনস্টাগ্রাম, ফেসবুক আর আমাদের এক্স হ্যান্ডেলের যে পেজগুলো আছে ওইগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা প্লিজ ফলো করে নিন রেগুলারলি আপডেটেড হওয়ার জন্য ইস্ট বেঙ্গলের প্রতিটা নিউজ নিয়ে। তো সবার প্রথমে আমরা ইস্ট বেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান নেভির যে খেলাটা হয়েছে, ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচ ছিল, ওইটাকে নিয়ে কথা বলিনি। তো প্রথমে আমরা একটু লাইন আপটা নিয়ে আগে একটু চর্চা করে নিই, যে লাইন আপটা কার্লেস কোয়াদ্রাত কী ফর্মেশন খেলেছিল বা কী অ্যাপ্রোচ নিয়ে ইস্ট বেঙ্গল নেমেছিল, এটা নিয়ে কথা বলিনি। তো অন পেপার একটা 4-3-3 ফর্মেশন নামিয়েছিল, যেখানে প্রভুশুকন সিং গিল অ্যাজ আ ফার্স্ট চয়েস গোলকিপার কিন্তু স্টার্ট করে গোলকিপিং পজিশনে। দেবজিৎ মজুমদার বেঞ্চ ছিল অ্যাজ আ সেকেন্ড চয়েস। তো দেবজিৎ মজুমদার একটা কম্পিটিশন দিতে পারবে প্রভুশুকন সিং গিলের সঙ্গে, যে ফার্স্ট চয়েস গোলকিপারের পজিশনটা নিয়ে। আমাদের দুটো সাইড ব্যাক ছিল, রাইট ব্যাক ছিল মোহাম্মদ রাকিব, আগের বছর কিছু একটা আন্ডার রেটেড পারফরমেন্স দিয়েছিল। অ্যান্ড আরেকটাতে আমাদের নতুন সাইনিং ডেবিউ করেছে কালকে, মার্ক জোথান পুইয়া, একদম ইয়াং ছেলে। তারপর আমাদের সেন্টার ব্যাক প্যারিং ছিল লালচুনুঙ্গা অ্যান্ড হিজাজি। মিডফিল্ডেতেই চলে আসি, জিকসন কিন্তু কালকে ডেবিউ করেছে নিজের। জিকসন, সৌভিক অ্যান্ড সল, এই তিনজন কিন্তু স্টার্ট করেছিল। অ্যান্ড ফ্রন্ট থ্রিতে চলে আসি, তো ওখানে মতি তালাল নিজের ডেবিউ করে, ডেভিড অ্যান্ড মহেশ। এখানে একটা অন পেপার ফর্মেশন ছিল, কিন্তু আপনাদেরকে আমি বলবো যে কীভাবে ইস্টবেঙ্গল বিল্ড আপ করছিল, মানে যখন বলছিল কীভাবে বিল্ড আপ করছিল। তো আমরা যখন দেখছিলাম যে ইস্টবেঙ্গল যখন বিল্ড আপ করছিল, মতি তালাল অ্যান্ড নাওরে মহেশ সিং, এই তিনজন কিন্তু অ্যাজ এ ইন্টিরিয়ার খেলছিল, মানে একটু মানে ভেতরের দিকে এসে খেলছিল, মানে একটা ডায়মন্ড ছক টাইপের আমরা যেমন দেখেছি, একটু ইন্টিরিয়ার হিসেবে খেলছিল। অ্যান্ড রাকিব অ্যান্ড মার্ক জোতান পুইয়া আমরা দেখছি একটু ওপরে খেলছিল, মানে হাইয়ার অফ দ্য পিচ কিন্তু খেলছিল। অ্যান্ড আমরা জিকসনকে দেখছিলাম, জিকসন কিন্তু লালচুংনুঙ্গা অ্যান্ড হিজাজির একদম পাশে এসে, দুজনের মাঝখানে এসে বিল্ড আপটা তৈরি করছিল। অ্যান্ড সৌভিক চক্রবর্তী অ্যান্ড সল ক্রেসপো কিন্তু মেন ছিল আমাদের দুটো হোল্ডিং মিডফিল্ডার, এই দুজনই কিন্তু মাঠটাকে কন্ট্রোল করছিল মেনলি। আমরা একটা দেখছিলাম যে একটা 3-4-3 একটা ফর্মেশনে কিন্তু ইস্টবেঙ্গল বিল্ড আপ করছিল। যেমন ডিফেন্সে আমরা দেখছিলাম, ডিফেন্সে যখন নেমে আসছিল প্লেয়াররা, আমরা দেখছিলাম একটা 4-4-2 এর কিন্তু একটা ফর্মেশন আমরা দেখতে পাচ্ছিলাম ডিফেন্সের সময়, কারণ মহেশ নিচে নেমে এসেছিল, সৌভিক অ্যাজ আ রাইট মিডফিল্ডার, অ্যান্ড জিকসন আর সল কিন্তু মাঝখানে একদম মানে একটা দুটো সেই ব্লকার হিসেবে খেলছিল। অ্যান্ড মহেশ নিচে নেমে আসছিল, অ্যান্ড তালাল আর ডেভিড ওপরে প্রেস করছিল। তো এইটা কিন্তু আমরা ডিফেন্সের সময় দেখেছি, কিন্তু বিল্ড আপের সময় আমি বলে দিই যে একটা 3-4-3 কিন্তু ফর্মেশন কার্লেস কোয়াদ্রাত ইউজ করছিল বিল্ড আপের সময়। তো এবার আমি যদি একটু ম্যাচের ব্যাপারে একটু যদি কথা বলি, স্কোর হয়েছিল 3-1। তো সত্যি কথা যদি বলতে চাই, আমি ডেইলি এফসি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে ইস্টবেঙ্গলের অ্যাটাকগুলোকে কম্পিট করতে পারছিল না। আমরা দেখলাম যে 3 মিনিটের মাথায় কিন্তু একটা ডেভিডের একটা হেডার ছিল, এটার পোস্টে লেগে যায়। অ্যাটাকের পর অ্যাটাক তৈরি করছিল ইস্টবেঙ্গল, যেটা একটা অনেক বড় পজিটিভ থিং, যে ইস্টবেঙ্গল অ্যাটাক তৈরি করছিল, কিন্তু কি ফাইনাল থার্ডে কিন্তু গিয়ে কোনো ভালো আউটকাম আসছিল না। তো ওই করতে করতে আমরা দেখি যে 19 মিনিটের মাথায় ইন্ডিয়ান এয়ারফোর্স একটা কাউন্টার অ্যাটাক করে, মার্ক জোতান পুইয়াকে বিট করে একটা ক্রস দেয়, অ্যান্ড একদম সেন্টার থেকে একটা হেডার আসে। এবার আমি প্লেয়ারটার নামটা আমি ঠিকমতো জানি না, যে প্রভুশুকন সিং গিলকে কিন্তু বিট করে গোল হয়ে যায় ইন্ডিয়ান এয়ারফোর্সে। সত্যি কথা বলতে গেলে আমি লালচুংনুঙ্গাকে স্পেশালি নিয়ে একটা কথা বলবো। ইস্টবেঙ্গল আবার অ্যাটাকের পর অ্যাটাক অনেক তৈরি করে, ডেভিড আরও ভালো দুটো চান্স পায়, এগুলো মিস করে, সিটার্স কিন্তু মিস করে ডেভিড একদম হাফ টাইমের আগে। আই থিঙ্ক 41 মিনিটের মাথায় কিন্তু একটা ডেভিড একটা একটা মদিতালালের একটা সুন্দর একটা অ্যাসিস্টে কিন্তু গোলটা করে। অ্যান্ড তারপর হাফ টাইম হয়। তো হাফ টাইমে স্কোরটা যে লেভেল ছিল 1-1 ছিল, ওটা একটা পজিটিভ থিং ছিল, ইস্টবেঙ্গল একটা বুস্ট আপ নিয়ে নেমেছিল মাঠে। তো তারপর আমরা দেখি যে সেকেন্ড হাফে যেহেতু ফাইনাল থার্ডে সেইভাবে কোনো আউটকাম আসছিল না, কার্লেস কোয়াদ্রাত কিন্তু দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে নেবে। অ্যান্ড ভাই 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 সবাই কিন্তু বলেছিল যে এই দিমিত্রি দিয়ামান্তাকস, একে ইস্টবেঙ্গল অ্যাফোর্ড করতে পারবে না, আনতে পারবে না, কিন্তু কালকে রেড অ্যান্ড গোল্ড জার্সিতে খেলে নিজের ডেবিউতে প্রথম গোল কিন্তু একটা হেডার মেরে করে, অ্যান্ড ইস্টবেঙ্গলকে লিড দেয় ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে। আর ওইটাতে মার্ক জোতান পুইয়া একটা সুন্দর একটা ক্রস ছিল। মার্ক জোতান পুইয়াকে নিয়েও কথা বলবেন, দিয়ামান্তাকস তো ভাই যখন দিয়ে নেমেছে, একটা গোল একটা অ্যাসিস্ট। অ্যান্ড 68 মিনিটের মাথায় কিন্তু সল ক্রেসপো একটা দারুণ একটা একটা টার্ন করে একটা গোল মারে, 3-1 স্কোর হয়ে যায়। তারপর আনফর্চুনেটলি আর গোল হয়নি। দেখতে গেলে একটা ডমিনেটিং উইন এটা ইস্ট বেঙ্গলে। 27 শটস ওয়ার টেকেন, বাট ওরা মাত্র 7টা আই থিঙ্ক শটস অন টার্গেট ছিল, আমি যা স্ট্যাটিস্টিক দেখছিলাম। বেঙ্গল পুরোটাই
বল পজিশন হোল্ড করছিল। এবার যদি প্লেয়ারদের কথায় আসি, প্রথমেই আমি যার নাম বলবো সে হচ্ছে ভাই মাদিদ তালাল। অ্যান্ড ভাই বুক ঠুকে আমি বলতে পারি মাদিদ তালাল হচ্ছে আমাদের প্লেয়ার ভাই। অ্যান্ড হি ইজ ডেস্টিনড ফর দ্য গ্রেটনেস ভাই। থেকে মনে হচ্ছিল যে ও মানে ও এই একদম ফিট, একদম এই রেড অ্যান্ড গোল্ড জার্সির জন্য মাদিদ তালাল হচ্ছে ফিট। যেইভাবে ও পুরো কন্ট্রোল করছিল গেমটাকে, সব জায়গায় ছিল, যখনই অ্যাটাক করছিল মাদিদ তালাল কিন্তু একটা একটা ফ্রি রোল পেয়েছিল মাদিদ তালাল অ্যান্ড সল ক্রেসপো। অ্যান্ড আমরা যদি দেখতে যাই গেলে মাঝ মাঠ কিন্তু খুব ভালো ছিল ইস্ট বেঙ্গলের। অ্যান্ড এর একটা কারণ আছে, আমরা দেখছিলাম যে সল ক্রেসপো দারুণ পারফরমেন্স দিয়েছে। অ্যান্ড আর সেভিয়ার ভাই, আমরা আগের বছর দেখছি যে সল ক্রেসপো ছাড়া ইস্ট বেঙ্গল কেমন সাফার করেছিল। সল ক্রেসপো অ্যান্ড সৌভিক চক্রবর্তী আমরা দেখেছি অনেকটা একটা ফ্রি রোলে খেলছিল। কেন খেলতে পারছিল? কারণ ওরা জানতো যে পেছনে আছে আমাদের জিকসন সিং ভাই, আমাদের নতুন সাইনিং জিকসন সিং। অ্যান্ড দ্যাটস হোয়াট জিকসন সিং প্রোভাইডস ইউ। প্রেশার কিন্তু সৌভিক আর সলের থেকে অনেকটা নামছিল, আর ডিফেন্সে অ্যাটাকে উঠে আসছিল, কিন্তু জিকসন একটা বক্স টু বক্স মিডফিল্ডার এর কাজও করে দিচ্ছিল। অ্যান্ড যখন দরকার ছিল নেবে এসে বিল্ড আপের দরকার ছিল হিজাজি আর লালের পাশে, যেমন বললাম বিল্ড আপও করছিল, তো সব করছিল। সে একটা খাম্বার মতো দাঁড়িয়ে ছিল একদম মাঝ মাঠে সল ক্রেসপো আর সৌভিকের পেছনে। মানে প্রত্যেকটা বলে চ্যালেঞ্জ করছিল, ইন্টারসেপ্ট করার চেষ্টা করছিল জিকসন। অ্যান্ড ইটস আ ভেরি পজিটিভ পয়েন্ট ফর আস দ্যাট জিকসন ইজ প্লেইং লাইক দিস। আমার সব থেকে বেশি কালকে খারাপ লেগেছে লালচুং নুঙ্গা। আমি লালচুং নুঙ্গাকে নিয়ে স্পেশালি কথা, আমি সত্যি কথা বলতে লালচুং নুঙ্গাকে দিয়ে হবে না। লালচুং নুঙ্গা যেভাবে প্রতিটা ম্যাচে মিস্টেক করছে, কালকে একটা মিস্টেক করেও দিয়েছিল প্রভুসুখান সিংগিলকে, ও ব্যাক পাস করতে গিয়ে ঠিকমতো দেয়নি, জোর লাগায়নি বলের মধ্যে। অ্যান্ড আসছিল, আর যারা মাঠের মধ্যে ছিল ভাই, মানে অনেকজন কিন্তু বলছিল যে লালচুং নুঙ্গা এমনভাবে খেলছিল না, ওর খেলার ইচ্ছা নেই। এবার অনেকজন বলছে যে আনওয়ারের কেসটা শুনে ডিমোটিভেট হয়ে গেছে। দেখো ভাই, যদি তোমার খেলার যদি না থাকে, তুমি যদি একটা ইস্ট বেঙ্গল ক্লাবের মতো একটা বড় ক্লাবে যদি তুমি খেলছো, তোমায় নিজের 100% দিতে হবে, সে তুমি স্টার্টার হও বা না হও। ওর থেকে ভালো ভাই আমরা গুরসিমরাতকে খেয়ে দেবো। গুরসিমরাত যখন লাস্টে একটু নেবে আসে, গুরসিমরাতের একটা কনফিডেন্স ছিল বলের ওপর যেভাবে করছিল, কিন্তু লালচুং নুঙ্গা যেইভাবে মিস্টেকগুলো করছে, আগামী দিনে এএফসি কম্পিটিশনস ডার্বি এত বড় বড় ম্যাচ আছে, আমি কিন্তু জানি না যে লালচুং নুঙ্গাকে নিয়ে কী করে কার্লেস কোয়াদ্রাতো প্ল্যান করবে। আমি কিছু বলার নেই আমার লালচুং নুঙ্গাকে নিয়ে, সত্যি কথা বলতে। ও যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে, ইস্ট বেঙ্গলের একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক খুব দরকার। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি যে এটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক খুব দরকার, যে লালচুং নুঙ্গা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে, একটা কম্পিটিশন দিতে পারবে। অ্যান্ড মার্ক জোতান পুইয়া ভাই, আই থিঙ্ক ইটস ওয়ান অফ দি ফাইনেস্ট সাইনিং অফ দিস সিজন ইন ইন্ডিয়ান সুপার লিগ, বিকজ ভাই ওর মধ্যে পোটেন্সিয়াল আছে ভাই। শুধু ডিফেন্ডিংয়ে ওর একটু ডিফেন্ডিংয়ে একটু প্রবলেম ছিল, ওগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু যেভাবে ও ক্রস দিচ্ছিল, যেভাবে ও নিজের সব উধার করে খেলছিল, ওইটা আমার দেখে খুব ভালো লেগেছে। অ্যান্ড স্কিলফুল প্লেয়ার, যেভাবে উপরে নেমে আসছিল, নিচে নেমে আসছিল। অ্যান্ড সল ক্রেসপো মাদিতালালের সঙ্গে যেভাবে ও লিঙ্ক আপ প্লেতে অনেকটা হেল্প করেছে ইস্ট বেঙ্গলকে। এমনকি দিমামান্তকসের যে গোলটা ছিল ওটাকে অ্যাসিস্ট করেছে, এগুলো সব ঠিক হয়ে যায়। অ্যান্ড মাদিতালাল দ্য ওয়ে হি প্লেড ভাই, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ম্যাচের। অ্যান্ড সল ক্রেসপো অ্যান্ড মাদিতালাল এই দুজনে কিন্তু ফাটিয়ে খেলেছে। অ্যান্ড দিমি, সল অ্যান্ড তালাল এই দুজনের ট্রিওটা কিন্তু সাকসেসফুল প্রথম ম্যাচে। আগামী দিনে গিয়ে কী হতে পারে, কারণ এটা ফুটবল, আমরা কেউ জানি না। আমি একটাই জিনিস বলতে চাই যে টপ ইন্ডিয়ান গোল স্কোরার অ্যান্ড টপ গোল স্কোরার ক্লেটন সিমন্ডান্দা কিন্তু এখনও বেঞ্চে, এখনও স্টার্ট করেনি। অ্যান্ড টিমটা পুরো হাফ ফিট ভাই, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। টিম কিন্তু এখন কিন্তু পুরোপুরি ফিট না, টিম কিন্তু এখন হচ্ছে হাফ ফিট বলতে গেলে। একটা ভালো উইন, আমাদের 3 পয়েন্ট পেয়েছি। মোহনবাগান সুপার জায়েন্ট আমাদের যে গ্রুপে আছে, আমাদের কিন্তু গোল ডিফারেন্সে আমরা এখন সবার থেকে বেশি এগিয়ে, মানে 1 নম্বরে। আমরা যদি সেকেন্ড ম্যাচটা একটু ভালো গোল ডিফারেন্সে জিততে পারি, তাহলে কিন্তু আমাদের জিডিটা অনেকটা এগিয়ে যাবে। অ্যান্ড থার্ড ম্যাচে আমরা কিন্তু ফ্রন্ট রানার থাকবো। একটা ভালো একটা ম্যাচ হয়েছে বলতে গেলে ইস্ট বেঙ্গলের তরফ দিয়ে। এরকম খেলা কন্টিনিউ করুক ইস্ট বেঙ্গল, অ্যান্ড ডুরান্ড কাপে আর একটা স্টেটমেন্ট কিন্তু তৈরি করুক ইস্ট বেঙ্গল। তো এবার কথা বলে নেব কিছু ট্রান্সফার হিউমাস বা আপডেট নিয়ে। আমরা আনোয়ার আলীকে নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আগে আমি যে কিছু ট্রান্সফার যেগুলো প্রায় কনফার্মের জায়গায়, আর যেগুলো কনফার্ম হয়েছে ওগুলো একটু কনফার্ম করে দিই আপনাদেরকে। প্রথমে আমি কথা বলি বিঘ্নেশ দক্ষিণামূর্তি কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। খুব সম্ভবত কিন্তু বিঘ্নেশ দক্ষিণামূর্তি কিন্তু একজন ইস্ট বেঙ্গল জার্সি গায়ে চাপিয়ে কিন্তু খেলতে চলেছে। আমাদের কাছে যা খবর, একদম অ্যাডভান্স স্টেজে ভালো জায়গায় কথা আছে। খুব অঘটন না ঘটলে কিন্তু বিঘ্নেশ দক্ষিণামূর্তি একজন ইস্ট বেঙ্গলের প্লেয়ার হতে চলেছে। তারপর আমি আসবো নাওরেম রোশন সিংকে নিয়ে। যদি ইস্ট বেঙ্গলের কিন্তু একসময় একটা টার্গেট ছিল, একটা অনেক বড় টার্গেট ছিল নাওরেম রোশন সিং, কিন্তু আমাদের সোর্স অনুযায়ী আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি ডিলটা কিন্তু হবে না। যতদূর যায় এগোচ্ছে ইস্ট বেঙ্গল আর সেইভাবে নাওরেম রোশন সিংয়ের পেছনে নেই। অ্যান্ড তারপর আমরা কথা বলি হেক্টর ইউজ থেকে নিয়ে। সবাই জানতে চাইছে হেক্টর ইউজ থেকে ইস্ট বেঙ্গলে আসছে কি ডান ডিল, ওইটা নিয়ে আমি বলে দিই যে হেক্টর ইউজ থেকে কিন্তু ইস্ট বেঙ্গলে আসছে।
ডিল প্রায় সই হয়ে গেছে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি। এদগার লে একটা পর্তুগিজ ইন্টারন্যাশনাল প্লেয়ার, অ্যান্ড আরেকটা কিন্তু একটা স্প্যানিশ ডিফেন্ডার, সিবি কাম সিডিএম ছিল। এই দুজন কিন্তু একটা বড় টার্গেট ছিল ইস্ট বেঙ্গলের, কিন্তু ক্লেটন আর নিশুন ইনজুরিটা হয়ে যায়, ওইটার জন্য কিন্তু লাস্টে হেক্টর ইউজ থেকে কন্ট্যাক্ট করতে হয় ইস্ট বেঙ্গলকে। একটা লো বাজেট, কিন্তু বাজেটটা যেহেতু বেড়ে গেছে, ক্লেটন আর নিশুর একটা রিপ্লেসমেন্ট চাইছে ইস্ট বেঙ্গল। ক্লেটনের না, নিশুর একটা চাইছে যে নতুন একজন সাইড ব্যাটকে আনুক। তো বাজেটের জন্য হেক্টর ইউজ থেকে কিন্তু ইস্ট বেঙ্গল নিচ্ছে। আমাদের যতদূর সোর্স যে সাইন হয়ে গেছে, কিন্তু ভাই যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা কনফার্ম করবো না। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা হচ্ছে। রাহুল কেপি, কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার, রাইট উইঙ্গার, একটা রাইট মিডফিল্ডার বলতে গেলে। পোটেনশিয়াল আছে ওর মধ্যে, ও কিন্তু অন্য লেভেলে যেতে পারে। ও যে পেস, আর শুধু একটু নিজের ওপর ওয়ার্ক করতে হবে। কিন্তু বলে দিই, রাহুল কেপির পেছনে কিন্তু ইস্ট বেঙ্গল আছে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে আপাতত কথা চলছে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ট্রান্সফার ফি অ্যাগ্রি হয়ে গেলে কিন্তু রাহুল কেপির সঙ্গে পার্সোনাল টার্মস নিয়ে কথা হবে ইস্ট বেঙ্গলের। তো যদি কিছু নেগোসিয়েশন একদম ভালো জায়গায় যায়, আমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে দেবো। তো ওই জন্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো প্লিজ ফলো করে নিন রেগুলার আপডেটের জন্য। লাস্ট হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে আমি বলে দিই যে ভার্ডিক্টটা বেরোনোর কথা ছিল আনোয়ার আলীকে নিয়ে, আপনাদেরকে বলা হয়েছিল যে একটা ভার্ডিক্ট বেরোবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি দিয়ে, পিএসসি দিয়ে। তো ওইটা কিন্তু 2 অগস্টে হবে। তো কনফার্ম হয়ে গেছে 2 অগস্টে আনোয়ার আলীকে নিয়ে একটা ভার্ডিক্ট বেরোবে। আরও অনেক প্লেয়ারকে নিয়ে বেরোবে, মধ্যে আনোয়ার আলীর থাকছে। তো ভার্ডিক্টটা বেরোবে। তো যতদূর আমাদের সোর্স আমরা যা জানতে পেরেছি, মোস্ট লাইকলি কিন্তু যে ভার্ডিক্টটা বেরোবে ওইটা কিন্তু আনোয়ারের পক্ষে বেরোনোর সম্ভাবনা বেশি। একটা ভারী একটা কম্পেনসেশন ফি কিন্তু দিল্লি এফসিকে দিতে হবে, মোহনবাগানকে, এটাই খবর। অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি যা শোনা যাচ্ছে যে আনোয়ার আলীকে কিন্তু একটা 2 to 4 মান্থস ব্যান কিন্তু লাগতে পারে। এবার এইটাতে ইস্ট বেঙ্গলের কি ভূমিকা আমি বলে দিই। আমাদের যতদূর সোর্স আমরা আছে, আনোয়ার আলী কিন্তু ইস্ট বেঙ্গলে সই করে ফেলেছে একটা 5 বছরের ডিলে। এবার যদি 2 to 4 মান্থসের ব্যানটা যদি লাগে আনোয়ার আলীর ওপর, ব্যানটার পরে কিন্তু আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে জয়েন করবে। খুব বেশি হয় 6 মাস হতে পারে, কিন্তু আমাদের কাছে যা খবর আনোয়ার আলীর ওপর কিন্তু একটা 2 to 4 মান্থস ব্যান লাগতে পারে। অ্যান্ড ওর পরে কিন্তু আনোয়ার আলী ইস্ট বেঙ্গল প্লেয়ার হতে চলেছে। সিনারিও ইস্ট বেঙ্গলের জন্য হবে যে কোনো ব্যান যদি না লাগে আনোয়ারের ওপর, ডেইলি এফসির ওপর একটা 2 বছরের একটা ট্রান্সফার ব্যান লাগতে পারে। তারা কোনো প্লেয়ার সই করতে পারবে না, কিন্তু একটা হেফটি একটা ট্রান্সফার ফি পাবে তারা ইস্ট বেঙ্গলের থেকে। খবর আনোয়ার আলীর দিকে কিন্তু ভার্ডিক্ট যেতে চলেছে আনোয়ার আলীর পক্ষে। অ্যান্ড আমরা হোপ করি যে সবথেকে বেস্ট জিনিসটা হোক, আমরা এটাই এখন করি। ভিডিওটা এখান অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। অ্যান্ড আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইস্ট বেঙ্গল বাঙাল ইউনাইটেড, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড নোটিফিকেশান অনটা বেল করে দিন রেগুলারলি নোটিফিকেশান পাওয়ার জন্য। অ্যান্ড আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করে দিন। ভিডিওটা এই অবধি। জয় ইস্ট বেঙ্গল।